প্রিয় দর্শক, টাইমস টুডেজ হেডলাইনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ কয়েকটি সংবাদ নিয়ে আমরা বিশ্লেষণ করব। প্রথমে আমরা যাচ্ছি চাঁদাবাজি নিয়ে। আমাদের একটি রিপোর্ট আছে। কি আছে ওই রিপোর্টে? আসলে চাঁদাবাজি তো একটা আমাদের দেশে বলতে গেলে সব সরকারের সময় থাকে, সব সময় থাকে, একটা জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। এই রিপোর্টে আছে যে ঢাকা চেম্বার অফ কমার্সের সভাপতি, ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ সাহেব আজকে একটি প্রোগ্রাম করেছেন এবং ঢাকা একটা সেমিনারে বলেছেন যে বিভিন্ন সময় যে চাঁদাবাজি হয়, গত 18 মাসে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে 20 ভাগ বেশি চাঁদাবাজি হয়েছে। এখান থেকে সে আশা করেছেন যে বর্তমান যে নতুন সরকার আসছে সেই সরকার যাতে এই ব্যাপারে বেশি গুরুত্ব দেয় এবং চাঁদাবাজি ব্যবসায়ীরা মুক্ত হয়। এছাড়া আজকে ঢাকা 12 আসন যে তেজগাঁ, ফার্মগেট, রমনা এলাকার যে সংসদ সদস্য আছে জামাত ইসলামী থেকে নির্বাচিত সাইফুল ইসলাম মিলন, উনি বলেছেন যে কারণ বাজার ব্যবসায়ীরা চাঁদাবাজদের কাছে জিম্মি এবং এই কারণে দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ছে। এবং শুধু বলেছেন যে মুরগির যে স্পটটি বলে ওনারা সেক্টর, সেইখান থেকেও 60 লাখ টাকা ডেলি চাঁদাবাজি হয় এবং এটা নিয়ে সে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের সাথে বৈঠক করে। ঢাকার পাশে আপনি জানেন ইন্ডাস্ট্রিয়াল এলাকা সাভার, ওই এলাকার যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, উনি একটা কর্মসূচি নিয়েছেন 100 দিনের, যে চাঁদাবাজ এবং মাদকমুক্ত সাভার করার জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এটা ওনার নির্বাচন স্থিরও আছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক গতকালকে সারা দেশের পুলিশের যত ইউনিট আছে সবার সাথে সভা করে জিরো টলারেন্স বলছে, দলমত নির্বিশেষে যার পরিচয় যাই হোক চাঁদাবাজি করে তাকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছে। চেম্বারের নেতা যেটা বললেন আর কি, যে গত 18 মাসে আওয়ামী লীগের চেয়ে বেশি চাঁদাবাজি হয়েছে, তিনি কি স্পেসিফিক বলেছেন কোন কোন এলাকায় বা কারা করছে এই চাঁদাবাজিটা? তিনি ওইভাবে স্পষ্টভাবে নাম না বললেও ওনার কাছে নিশ্চয়ই, উনি একটা চেম্বারের দায়িত্বশীল ব্যক্তি, ওনার কাছে পরিসংখ্যান আছে এবং উনি যেহেতু বাংলাদেশের একটা এলিট ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধিত্ব করে, ব্যবসায়ীদের ডাটা নিশ্চয়ই ওনার কাছে আছে। উনি এবং ওনার কথাতে যেটা আমরা অনুধাবন করতে পারি যে উনি সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে এই ব্যাপারে নিশ্চয়ই তালিকা দিবেন। তো কিন্তু আমরা যে এলাকায় এখন আছি, মানে তেজগাঁয়, এই তেজগাঁর যে এমপি তিনি বললেন, কাউরান বাজারের এলাকা, তার এলাকার কথা। তো কাউরান বাজার এলাকায় কারা কারা চাঁদাবাজি করে এগুলো কি প্রশাসন জানে না? না, উনিও সেটা বলেছেন যে চাঁদাবাজি কারা করে প্রশাসন জানে, এটা নীরব চাঁদাবাজি হয় এবং একটা মানে বলছে যে এই যে এর মধ্যে আরেকটা কথা যে ইতিমধ্যে সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল সাহেব যে পরিবহন সেক্টরে চাঁদাবাজি নিয়ে যে সমঝোতার কথা বলেছেন, সেটা নিয়েও এই কারণ বাজার তেজগাঁ এলাকার যিনি এমপি তিনি বলেছেন যে সব কিছু তো সমঝোতার ভিত্তিতে হয়, আর পরিবহন সেক্টরে যে চাঁদাবাজি হয় সেটার প্রভাব কিন্তু কাঁচা বাজারে পড়ে এবং কারণ বাজার কিন্তু প্রচুর কাঁচামালের জন্য প্রচুর পরিবহন আসে। সব মিলিয়েই তিনি বলেছেন যে এবং তিনি এও বলেছেন যে চাঁদাবাজ চক্র এতই শক্তিশালী যে তিনি যখন এটা নিয়ে কাজ করতে শুরু করেছেন তাকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে যে আপনি এটা ঘাটাঘাটি করলে আপনার লাইফ রিস্ক আছে, এবং এই কারণে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন। আচ্ছা, এর মধ্যে তো মনে হয় যাত্রাবাড়িতে একটি ঘটনা ঘটলো যে চাঁদাবাজি ইস্যুতে। জি, আপনি ঠিক সঠিক বলেছেন। শুক্রবারে চাঁদাবাজির দাবিকৃত চাঁদা না পাওয়াতে যাত্রাবাড়িতে একজন লেগুনা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে আজকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, র্যাব 2 এর পক্ষ থেকে। আরও কিছু ঘটনা আছে, আপনি জানেন আদাবরের একটা ঘটনা খুব আলোচিত, এটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এ নিয়ে গতকালকে কথা বলেছেন সচিবালয়ে, যে এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদা দাবি করা হয়েছে, না পেয়ে বিভিন্ন রকম হুমকি দেওয়া হয়েছে। পরবর্তীতে বিক্ষুব্ধ লোকজন আদাবর থানা ঘেরাও করেছে। সড়কমন্ত্রী তো একটা কথা বললেন যে পরশুদিন, যেটা খুব আলোচিত বা সমালোচিত আমরা যাই বলি, যে সড়কে চাঁদাবাজি যদি সমঝোতার ভিত্তিতে নেওয়া হয় এটা চাঁদা হিসাবে গণ্য হবে না। এরপরে কি সড়ক পরিবহনে চাঁদা বেড়েছে না কমেছে? আসলে উনি যেটা বলেছে, আমরা যদি ওই প্রোগ্রামটা দেখি, ওনাকে কিন্তু পাশ থেকে একজন বলছিলেন যে চাঁদাবাদের বিষয়ে হোম মিনিস্ট্রি, তখন ওই সেতুমন্ত্রী মহোদয় তাকে থামিয়ে দিয়ে বলেছেন না সমঝোতার ভিত্তিতে। তার এই কথাটা আসলে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। আর পরিবহন সেক্টরে উনি যেটা বলেছেন যে মালিক সমিতির পক্ষ থেকে বা শ্রমিক সমিতির পক্ষ থেকে যেটা টাকা তোলা হয় সেটা আসলে বন্ধ হয়নি, সেটাও আছে। পরিবহন সেক্টরটা তো আসলে যে যুগ যুগ ধরেই চাঁদাবাজিটা চলছে, এখানে সন্ত্রাসীদের দিতে হয়, মাঝখানে পরিবহন শ্রমিকদের দিতে হয়, ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, অনেকের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ আছে পরিবহন সেক্টরে। আচ্ছা, আমি আপনার রিপোর্টটা থেকে যেটা বুঝতে পারলাম যে আসলে আপনার বক্তব্যটা হচ্ছে একদিকে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তাও চাঁদাবাজি চলছে, এটাকে আরেকটু ব্যাখ্যা করবেন কোথায় কোথায় কিভাবে হচ্ছে? এইটা চাঁদাবাজির বিভিন্ন ধরনের ক্ষেত্র আছে যেগুলিতে, যেমন যে কারণ বাজার একটা সেক্টর বললাম, পরিবহন সেক্টর, সায়দাবাদ যতগুলি টার্মিনাল আছে বিভিন্ন জায়গায় আছে। এছাড়া দেখেন যে ইয়েতে নারায়ণগঞ্জে একটা হাসপাতালে 20 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে, সেটা কোনো মামলা হয়েছে নারায়ণগঞ্জে। পটুয়াখালী, মির্জা, পাবনা কৃষকের কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। পঞ্চগড়, এক্ষেত্রে একটা চট্টগ্রাম একজন ব্যবসায়ীর কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিএনপি এবং অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীদের নাম আসছে এবং অনেকের বিরুদ্ধে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। আমাদের ঢাকার পাশেই সাভারে
ছাত্র দলের দুইজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসার পরে ঢাকা জেলা ছাত্র দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তার মানে সাংগঠনিক ব্যবস্থা বা প্রশাসনিক ব্যবস্থা কোনো কিছুই চাঁদাবাজি থামাইতে পারতেছে না এখন বলতে পরিস্থিতিটা সেরকমই মনে হচ্ছে, তবে সরকারের কঠোরতা এবং হুঁশিয়ারি রয়েছে এই জন্য। নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে তো আমাদের দেশে অতীত বহুত প্রতারণা হয়েছে এবং কোনো ক্ষেত্রে আবার দেখা গেছে যে পুরনো বোতলে নতুন মদ ঢোকায়া আবার নতুন করে মার্কেটিং করার চেষ্টা করা হয়েছে। তো নগদ হাট নামে একটা পালিয়ে যাওয়া কোম্পানি মনে হয় আবার একটা প্রমিস হাট নামে নতুন করে বাজারে এসে আবার প্রতারণা শুরু করছে, এই ধরনের একটা রিপোর্ট আমাদের আছে। ওইটাতে কি আছে আসলে? প্রমিস মার্ট এরা হলো যেটা বলছিলেন নেটওয়ার্ক মার্কেটিং, অর্থাৎ হলো আপনাকে শুরুতে আপনি তাদের ক্লায়েন্ট হবেন, এরপর আপনার মাধ্যমে আরও ক্লায়েন্ট অ্যাড হবে, অর্থাৎ আপনার মাধ্যমে আরও নেটওয়ার্কিং বিস্তৃত হবে। তারা যেটা করছে সেটা হলো তারা চাইনিজ প্রোডাক্ট আপনাকে 50% ডিসকাউন্টে আপনাকে অফার করতেছে। আপনি যখন প্রথম ক্লায়েন্ট হচ্ছেন এখানে, যে আপনি 50% ডিসকাউন্টে তাদের চায়না থেকে তারা প্রোডাক্ট ইম্পোর্ট করে সেই প্রোডাক্ট 50% ডিসকাউন্টে কিনতে পারবেন। আপনি যদি নগদে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন, আর যদি না নিয়ে যান সেক্ষেত্রে হলো আপনার এই প্রোডাক্টটা আপনি তাহলে আপনার আরও নেটওয়ার্ক তৈরি করবেন, আপনার লোকজন নিয়ে আসবেন, তাদের মাধ্যমে এই প্রোডাক্টগুলো রিসেল হবে। রিসেল হলে পরে এই রিসেলটার দায়িত্ব হলো ওই কোম্পানি নিয়েছে। তারা আপনার প্রোডাক্টটা এনে আপনার ড্যাশবোর্ডে আপনি দেখবেন যে আপনার 5 লাখ টাকা ইনভেস্ট করছেন, এখানে আপনার প্রোডাক্ট বা এই ভ্যালু এখানে আছে। যেটা ওরা অফার দিচ্ছে সেটা হলো আপনি 36 মাস এখানে লেনদেন হবে, আপনার টাকাটা এখানে ইনভেস্ট থাকবে 36 মাস 3 বছর। তারা এটা রোল করবে, রোল করার পরে হলো আপনাকে দ্বিগুণ টাকা আপনাকে ফেরত দেবে, অর্থাৎ 5 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি 10 লাখ টাকা পাবেন। আর এখানে তারা আবার একটা কাজ করছে, সেটা হলো তারা সার্ভিস চার্জ বাবদ 10% কেটে নিচ্ছে, অর্থাৎ 9 লাখ টাকা পাবেন আপনি। আর এখানে এভাবে তারা প্রায় আমরা যেটা পেয়েছি প্রায় 70,000-এর মতো তারা ক্লায়েন্ট এভাবে তারা অ্যাড করেছে এবং প্রায় 500 কোটি টাকার উপরে তারা এখানে টাকা কালেকশনের একটা হিসাব আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ডকুমেন্টসে। কিন্তু তাদের ব্যবসার যে পরিধি বা যে প্রোডাক্ট ইম্পোর্টের যে লগ যেগুলো আমরা যদি বলি, সেক্ষেত্রে তাদের 1,80,00,000 বা মোস্ট প্রবাবলি আপনার 2 কোটি ক্রস করবে না, মানে 2 কোটির নিচে তাদের প্রোডাক্ট তাদের ডেলিভারি বা প্রোডাক্ট ইম্পোর্ট বা সেলের হিসাব আমরা পাই। সেক্ষেত্রে যেটা হয়েছে, যেটা আগেই বলছিলেন যে নেটওয়ার্কিং মার্কেটিং নিয়ে আগে অনেকে পালিয়ে গেছে। যেমন আমরা যদি দেখি অরেঞ্জ, আমরা যদি ডেস্টিনির কথা আসে, তারা মাল্টি লেভেল মার্কেটিং করতো। এবং এখানে মজার বিষয় হলো এখানে তারা মাল্টি লেভেল মার্কেটিং তারা বলছে না এবং অনুমোদনও নাই, কিন্তু তারা যেভাবে ব্যবসাটা করতেছে মাল্টি লেভেল মার্কেটিং এর মধ্যে পড়ে প্রথমত। তাহলে তারা কিসের অনুমোদন নিয়ে কাজটা করছে? তাদের কি আদৌ কোনো অনুমোদন আছে না? তাদের ই-কমার্সের অনুমোদন আছে। ওকে, তারা ই-কমার্সের ব্যবসাই করতেছে, কিন্তু হলো এর মাধ্যমে তারা ওই যে নেটওয়ার্কিং মার্কেটিং এর হিসেবে তারা মাল্টি লেভেল করতেছে, যেটা অনুমোদন নাই। দ্বিতীয়ত তারা হলো যে টাকা নিয়ে আবার টাকা দেওয়ার যে প্রস্তাব দিচ্ছে, টাকা নিচ্ছি, টাকা তোমাকে বেশি টাকা দেবো। বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি টাকা ওর কাছ থেকে টাকা নিয়ে তাকে আবার বাড়তি টাকা দেওয়ার এভাবে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছাড়া কেউ তো আসলে এই সুদের ব্যবসাটা করতে পারে না বা এভাবে করতে পারে না। বাংলাদেশ ব্যাংকের আইনে একদম সম্পূর্ণ এটা নিষিদ্ধ আছে। আর পাশাপাশি তারা যেটা করছে, যেটা আগে যারা নগদ হাটের ক্লায়েন্ট ছিল তাদেরকে আবার কিন্তু এইখানে নিয়ে আসছে। নগদ হাটের যারা এই ধরনের মার্কেটিং ক্ষেত্রে আপনি জানেন যে শুরুর দিকে যারা ক্লায়েন্ট থাকে তাদেরকে কিন্তু প্রফিটটা দিয়ে দেওয়া হয়, যাতে তারা অন্যদেরকে আবার বলতে পারে যে আমি টাকা পাইছি, তুমিও আসো। এবং শেষ লেয়ারের লোকরা যায় ধরা খায়, যেটা ডেস্টিনির 12,000 কোটি টাকার মতো। আচ্ছা, এইরকম ই কমার্সের নামে তো কিছুদিন আগে কয়েকটা কোম্পানির বিতর্কিত হইলো, জেলে গেল মালিক, তার ওয়াইফ সহ। ওইটার কি একই রকম ব্যবসা? একই রকম ব্যবসা ছিল। তারা শুরুর দিকে ক্লায়েন্টদেরকে তারা প্রচুর প্রফিট দিছে, পরের ক্লায়েন্টরা কিন্তু তারা পায়নি। আমি যদি ইভেলির কথা বলি, ইভেলি ও শুরুর দিকে এভাবে অনেক ডিসকাউন্ট দিছে, কিন্তু তারা আবার প্রোডাক্টের ডিসকাউন্ট দিছে। এখানে কিন্তু প্রোডাক্টের হিসাবটা না, এখানে করতেছে তারা হলো বিজনেস মডেল দেখাচ্ছে আর কি। কিন্তু যারা এই ব্যবসায় যায় তারা কি বুঝে না যে প্রোডাক্টের বাজারে দাম 100 টাকা, আমাকে সে যদি 50 টাকায় দেয় তাহলে আসলেই তারা প্রফিট করবে কোথা থেকে, আমাকে আবার ডাবল প্রফিট দিবে কিভাবে? এই ধরনের কোনো ক্যালকুলেশন কি কারো মাথায় আসে না? আমাদের মাথায় আসলে তো একের পর এক আসলে হতো না। যেমন যুবক হলো, ডেস্টিনি হলো, অরেঞ্জ হলো, আলেসা মার্ট হলো, একের পর কিন্তু পঞ্জি স্কিম বলি, MLM বলি, বিভিন্ন স্ক্যাম কিন্তু একের পর হচ্ছে। মানুষ আসতেছে, মানুষ আসলে লোভে পড়ে, এবং দেখে যে আপনি টাকা পেয়েছেন। ওরা তো ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার টাকা দিয়ে দেয়। যখন দেখছে সে প্রফিট করছে, তখন পরের লেয়ারে যারা আসে, শেষে যারা আসে, তারা মূলত ক্ষতিগ্রস্ত হয়। এই যে প্রতারণা, এইটাকে যদি আমরা প্রতারণা বলি, এই যে প্রতারণা করতেছে, এইটার জন্য আসলে আমাদের আইন বা কোনো সুরক্ষা দেয়? আইনে যেটা আছে, যে আইনে তো আপনি সুরক্ষা কিভাবে পাবেন? আপনি তো নিজে যেচে যাচ্ছেন।
আমি নিজে গিয়ে টাকা ইনভেস্ট করতেছি, ও তো আমাকে আসলে জোর করে আপনাকে প্রভোগ করে নাই যে তুমি এখানে টাকা দাও। এখানে মূলত আমি যে কারণে আমাদের এই লোক যারা টাকা ফেরত পায় না, মানে যারা এইসব পঞ্জিতে আটকা পড়ে, মূলত সে নিজে যেচে গিয়ে কিন্তু লোভে পড়ে টাকা দিয়ে আসতেছে, আর ও কিন্তু টাকা নিয়ে বিদেশে শেষ পর্যন্ত বিদেশ চলে যায়। আর একটা লোক যে টাকা নিয়ে দেশে বাইরে পালিয়ে যায়, তাকে আসলে আইনে আসলে ধরার সুযোগটা আসলে খুব একটা নাই। আচ্ছা, এইসব কোম্পানিগুলোতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায় বিভিন্ন সময় রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার বা ল এনফোর্সারদের অনেকেই এইটার সাথে জড়িত থাকে এবং তারা ইনভেস্ট করে। এইটার আসলে কারণটা কি, এরাও কি বুঝে না? এইটার কারণ আমি কয়েকজনের সাথে কথা হয়েছে, এটা আমারও কাছে খুব আকর্ষণ, মানে খুব আশ্চর্য লেগেছিল। এবং এইখানে যে প্রমিস মার্ট, এখানেও কিছু আর্মি অফিসার আছেন, এক্স আর্মি অফিসার বা ল এনফোর্সমেন্ট অফিসার আছেন, তারা মূলত হলো শুরুর দিকে তারা যে নগদ হাট বা অন্যান্য কোম্পানিতে তারা টাকা ইনভেস্ট করে তারা ফেসে গিয়েছিলেন, তারা যেটা বলেছেন, এবং ওই টাকা তারা রিটার্ন যাতে আর পাচ্ছিল না, এখন তারা রিটার্ন পাওয়ার লোভে গিয়ে আবার ওখানে গিয়ে তারা সংযুক্ত হয়েছে, এক নাম্বার। দ্বিতীয়ত যেহেতু একই মালিকানা, আর একটা কারণ আছে, আর মানে যদি বিষয়টা একটু প্রশ্নবিদ্ধ হয়, সেটা হলো অনেকের হয়তো প্রদর্শিত অর্থ থাকে না, অপ্রদর্শিত অর্থ ইনভেস্টমেন্ট অনেকে জায়গা পায় না, সেক্ষেত্রে এইসব জায়গায় তারা পঞ্জিতে ইনভেস্ট করে তারা আরো বেশি প্রফিটের সুযোগ চায়, এক প্রথমত। দ্বিতীয়ত তারা তো কোথাও ইনভেস্ট করতে পারতেছে না অপ্রদর্শিত টাকাটা, এই জন্য এইসব জায়গায় তারা খুঁজে নেয় যে সব জায়গায় ইনভেস্ট করে হয়তো বেশি প্রফিট করতে পারবে। এইসব এই যে রিস্কি ইনভেস্টমেন্ট, এই রিস্কি ইনভেস্টমেন্টটা যাতে মানুষ না করে, এইটার জন্য আসলে মিডিয়ার কি ভূমিকা রাখা উচিত? মিডিয়ার ভূমিকাটা হওয়া উচিত, মিডিয়ার রেগুলার এই বিষয়গুলো নজরদারি করা দরকার, এই বিষয়গুলো সামনে আনা দরকার, এই বিষয়ে নিউজে আনা দরকার। এখন যেহেতু প্রশ্নটা করছেন, আমি উত্তরটা না দেওয়ার লোভ সামলাতে পারছি না। এই প্রমিস মার্টের ইস্যু নিয়ে এর আগে আমি যেটা নিজে প্রত্যক্ষ করেছি, অনেকগুলো মিডিয়া নিউজ করার ট্রাই করেছে, অনেক সময় নিউজ করেছেও, কিন্তু অজানা কারণে নিউজ ডিলিট হয়ে গেছে। এটার আসলে মিডিয়ার ভূমিকা নিয়ে আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নটার অ্যান্সারটা আসলে মিডিয়া থেকে আসা উচিত ছিল, যে বাংলাদেশের প্রতিষ্ঠিত মিডিয়াগুলো থেকে প্রমিস মার্টের এসব নিউজ তারা সরিয়ে ফেলেছে, আমরা কেন জানি না। মিডিয়া কেন নিউজ সরাইয়া ফেলে এগুলো তো আমরা জানি, অন্তত টাইমস অফ বাংলাদেশ এই নিউজটা সরাবে না। ধন্যবাদ। আজকে তো আমাদের কাগজে একটা রিপোর্ট আছে, যেটা হলো যে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন এলাকায় যে আগুন লাগে, আগুনে কখনো মামলা হয় কখনো মামলা হয় না, কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত মানুষরা বিচার পায় না। ওই রিপোর্টটাতে আসলে কি আছে? ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিবেদনটিতে বলা হয়েছে যে বিভিন্ন সময় যে বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা, সেসব অগ্নিকাণ্ডে মামলা হয়েছে, পরবর্তীতে অনেককে দোষী চিহ্নিত করে, বা পুলিশ চিহ্নিত করেনি যদিও, তাদের অভিযোগের ভিত্তিতে আর কি, যে মামলাগুলি হয়েছে, ওই মামলাগুলি আর এগোয় না। দুই একটি ক্ষেত্রে মামলাও হয় না। তো বিশেষ করে এই যে পুরান ঢাকায় যে আগুনগুলি লাগে, যেখানে অনেক সময় কেমিক্যালকে দায়ী করা হয়, যে সেখানে কেমিক্যালের গোডাউন করা হয়েছে, এই একটি বড় ঘটনা যেটি 2019 সালে ঘটেছিল, যেখানে 70 জনেরও বেশি প্রাণহানি হয়েছে। এই ধরনের ঘটনাতেও মামলা আর এগোয় না। এই মামলা না এগোনোর কারণে সেখানে যারা, যদি বিচার প্রক্রিয়াটি শেষ হতো, সেখানে যদি দোষীরা শাস্তি পেত, তাহলে হয়তো বা সেখানে এই কেমিক্যালের গোডাউন থাকতো না। কারণ সবার মধ্যে একটি ভয় কাজ করতো যে এই ধরনের পরিবেশে যদি এইরকম আবারও হয়ে যায়, তাহলে তাদেরকেও আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু যেহেতু বিচারটি হচ্ছে না, সুতরাং অন্যদের মধ্যেও সেই বোধটি তৈরি হয়নি যে আমাকেও নিরাপদ থাকতে হবে, আমরা কেমিক্যাল গোডাউন করব না। মূলত ওখানেই ফোকাস, যে এই যে নানান কারণে অগ্নিকাণ্ড, এসব অগ্নিকাণ্ডের পরে যে মামলাগুলি হয়, মামলাগুলির কোনো বিচার হয় না, এবং এতে করে যে ভুক্তভোগীরা, যাদের স্বজন মারা গেছেন, তারাও কোনো বিচার পান না। তারা দিনের পর দিন আদালতের চত্বরে ঘুরেন, আবার কখনো কখনো আদালতেও তাদেরকে যেতে হয় না, কারণ পুলিশ তো এখন পর্যন্ত চার্জশিটই দেয়নি। এই ধরনের প্রক্রিয়া চলছে আর কি। আচ্ছা, এই জাতীয় দুর্ঘটনার ক্ষেত্রে কিন্তু দুইটা বিষয় বিবেচনায় আসে। একটা হলো যে নেহাত দুর্ঘটনা, আর আরেকটা হলো অবহেলাজনিত কারণে অগ্নিকাণ্ড, মৃত্যু। যেমন আপনি যদি মনে করেন যে পুরান ঢাকায় যেসব কেমিক্যাল গোডাউন ছিল, এরা কখনোই আসলে কমপ্লায়েন্স ছিল না। আপনি কোন রেসিডেন্সিয়াল এরিয়ায় বা আপনি গণবসতিপূর্ণ জায়গায় কেমিক্যাল গোডাউন করতে পারবেন না। এর ধরনের আপনার করতে হলে তো পরিবেশ সার্টিফিকেট থেকে নানান কিছু, মানে নানান ধরনের কমপ্লায়েন্স লাগে। তো এইসব কারণ, যেসব কমপ্লায়েন্সের অভাবে যেসব অগ্নিকাণ্ড হয়, সেগুলো কি দুর্ঘটনা যদি মামলা হয়, নাকি অবহেলাতে যদি হত্যাকাণ্ড হয়? এটাকে কিভাবে দেখা হয়? এখানে আমাদের দেশের আইনের একটা দুর্বলতা আছে। আমাদের দেশের আইনে স্বাভাবিক অগ্নিকাণ্ডের মামলা হিসাবেই নেওয়া হয়। এগুলির পেছনে কোনটা একদমই দুর্ঘটনাজনিত
অগ্নিকাণ্ড, কোনটি অবহেলাজনিত, কোনটি আইন উপেক্ষা করার জন্য এরকম হচ্ছে, এই ধরনের কোনো সুনির্দিষ্ট আইন নেই। যেটি হয় যে বিচার প্রক্রিয়াগুলি যদি শেষ হতো তাহলে অন্তত আদালতের দিক থেকেও একটা নির্দেশনা পাওয়া যেত যে সুনির্দিষ্ট করে যাতে আইন তৈরি করা হয়, অথবা কোনগুলি অবহেলাজনিত, কোনগুলি নিছক দুর্ঘটনা, সেটি হয়তো বিচার প্রক্রিয়ার মাধ্যমে জানা যেত। এখন যেটি হচ্ছে যে যেটি নিছকই দুর্ঘটনা সেটিকেও সন্দেহ করা হয় যে অবহেলাজনিত কোনো অগ্নিকাণ্ড, আবার যেটি অবহেলাজনিত সেটিকেও অনেকে সন্দেহ করে যে না সেটি হয়তোবা একদমই নিছক দুর্ঘটনা। এই সন্দেহ করার বা এগুলি বলার, যাদেরকে অভিযুক্ত করা হয় তাদের পক্ষ থেকে তো এগুলি বলার সুযোগ থেকে যায় যতক্ষণ পর্যন্ত না এগুলির বিচার হচ্ছে। এই কারণে বিচারগুলি শেষ হওয়া খুব জরুরি। আচ্ছা, যখন বড় ধরনের দুর্ঘটনা হয় মিডিয়াতে প্রচুর আলোচনা হয় যে এখানে এই ছিল না, ওই ছিল না, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে কেমিক্যাল গোডাউন, এই ধরনের কোনো মামলার কি আজও পর্যন্ত রায় হয়েছে? এই ধরনের কোনো রেকর্ড আছে? একটারও রায় হয়নি বা কোনো চার্জশিট হয়েছে? আমাদের প্রতিবেদনটিতে সেটাই বলা হয়েছে যে কোনো রায় হয়নি। একটি মামলার চার্জশিট হয়েছে, সেখানেও সাক্ষীরা ঠিকমতো সাক্ষ্য দিতে জানে। এখানে এইসব মামলাগুলির আরেকটি দুর্বলতা হচ্ছে যে যারা মামলা করেন তারা তারাই দৌড়াতে হয়, সাক্ষীরা যায় না, পুলিশ ঠিকমতো রেসপন্স করে না, তাদের যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা সময় মতো দেয় না, হয়তো দীর্ঘদিন পর একটি মামলার চার্জশিট হয়েছে সেখানেও সাক্ষীরা যায় না, সাক্ষীদেরকে সমন দিয়ে নিতে হয়, এই ধরনের পর্যায়গুলি থাকে। সুতরাং বিষয়টি দাঁড়ায় যে যারা ভুক্তভোগী, যিনি স্বজন হারিয়েছেন, তিনি ছাড়া সম্ভবত আর কারো কোনো দায় নেই, কোনো গরজ নেই মামলাগুলি এগিয়ে নেয়ার, এই ধরনের পরিস্থিতিতে। বাট এই জাতীয় দুর্ঘটনার মামলায় কি স্বজন হারান লোকরাও মামলা পার্সু করে বা তদবির করে যে বিচারের জন্য, বা তারা কোনো মুভমেন্ট করে? মূলত তারাই কিছুটা চেষ্টা করে, কিন্তু ওই যেটি বললাম যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রযন্ত্র, সরকারি আইনজীবীরা যে জায়গায় জিপিপিপি তারা আছেন, তাদের দিক থেকে খুব বেশি রকমের গরজ দেখা যায় না এসব ক্ষেত্রে। এই কারণে তারাও দেখা যায় যে এই মামলাগুলি কত দূর আর টানবে, একটা পর্যায়ে তারা হতাশ হয়ে আর আদালতের দিকে নিজেরাও যায় না। আর আইওদের কাছেও তো আরো অনেক ইম্পর্টেন্ট মামলা থাকে, যে কারণে এগুলো লেস ইম্পর্টেন্ট হয়ে ঢাকা পড়ে যায়। আজকে তো আমাদের দুইটা আলোচিত সংবাদ আছে, একটা হইলো ইউক্রেন রাশিয়া নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই ইউক্রেন আগ্রাসন বন্ধ করার জন্য যে অ্যাপিলটা, সেটা। আর আরেকটা হলো আমাদের এই বছরেই তো গঙ্গা চুক্তির রিনিউয়ালের সময় আসছে। এই দুইটা রিপোর্টে আমরা যদি প্রথমে ইউক্রেন রাশিয়াতে যাই, ওইটাতে কি আছে আগে জানতে চাইবো। আচ্ছা, প্রথমে একটু বলে রাখি যে আপনারা সবাই জানি যে রাশিয়ার যখন ইউক্রেনকে আক্রমণ করে তারপরের থেকে জাতিসংঘে বিভিন্নভাবে বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন মিটিং হয়েছে এবং বিভিন্ন রেজলিউশন অ্যাডপ্ট হয়েছে। এইবারের যেটা হয়েছে, যেটা আগামীকালকে হবে সাধারণ অধিবেশনে, যেটা জেনারেল অ্যাসেম্বলির যিনি প্রেসিডেন্ট রয়েছেন বর্তমানে, উনি এই মিটিংটা কনভেন করেছেন। উনি বলেছেন যে আগামীকাল থেকে মিটিংটা হবে। মিটিংয়ের বিষয়বস্তুটা হচ্ছে কি, ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য একটা লং স্ট্যান্ডিং পিস এস্টাবলিশ করার জন্য যা যা দরকার সেই রেজলিউশনে সেটা থেকে লিপিবদ্ধ আছে, এবং অ্যাট দ্য সেম টাইম সেখানে রাশিয়া একটা অ্যাগ্রেসর ফোর্স বা রাশিয়াকে কন্ডেম করে সেখানেও 2-3টা লাইন আছে। তো রেজলিউশনের যখন এই ধরনের একটা রেজলিউশন পুট ফরওয়ার্ড করে, বাংলাদেশের একটা পরিষ্কার অবস্থান রয়েছে, এবং এটা শুধু রাশিয়া ইউক্রেন বা অন্য কোনো দেশ না, এনি কান্ট্রি স্পেসিফিক রেজলিউশন বাংলাদেশ কখনোই সমর্থন করে না, অ্যাবস্টেইন করে। অ্যাবস্টেইন অর্থ আমি বুঝাচ্ছি যে একটা নিউট্রাল পজিশন, তারা পক্ষেও ভোট দেয় না, বিপক্ষেও ভোট দেয় না। সাধারণ অধিবেশনে সবসময় এটা ভোটাভুটিতে যায়। সাধারণভাবে দেখা যায় যে যখনই এটা ভোটাভুটিতে যাবে তখনই কোনো না কোনো একটা পক্ষকে আপনার সমর্থন করতে হয়, হ্যাঁ বলেন অথবা না বলেন। বাংলাদেশ এক্ষেত্রে একটা নিউট্রাল পজিশন রাখে, তারা কোনো পক্ষকে ভোট দেয় না। ইন দ্য মিন টাইম যখনই এই রেজলিউশনটা কিন্তু যে প্রেসিডেন্ট, ইউএনজিএ প্রেসিডেন্ট, উনি এইটা মিটিংটা আহ্বান করেছেন 18ই ফেব্রুয়ারি। সো ইউ ক্যান ইমাজিন যে তার আগে ইউক্রেন এবং লাটভিয়ার পক্ষ থেকে প্রেসিডেন্টকে অনুরোধ করা হয়েছিল যে আপনি এই মিটিংটা করার জন্য একটা নোটিশ দেন। তো ইউ ক্যান ইমাজিন যে এইটা এর আগে থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল প্রক্রিয়াটা। অ্যাটলিস্ট বিভিন্ন দেশগুলো তাদের নিজেদের ভিতরে কিন্তু আলোচনা করছিল। আমাদের কাছে বাংলাদেশের পক্ষ থেকে যখনই ভোটাভুটির বিষয় আসে তখনই আপনি নাম্বারটা বাড়াতে চান,
দুপক্ষ থেকেই আমাদের কাছে রিচ আউট করা হয়েছে। একটা ইউরোপিয়ান ইউনিয়ন যারা ইউক্রেনের পক্ষে, তারা বলছে যে এই রেজলিউশনটা আসছে, তোমরা আমাদের পক্ষে ভোট দাও। অন্যদিকে রাশিয়া বলছে যে তুমি এটা থেকে বিরত থাকো, অন্য কোনো ফ্রেন্ড বা অন্য কোনো মিত্র অন্য দেশে কোনো ভাবে। এবং এটা কিন্তু দুটোই হয়, একটা ক্যাপিটালে হয় বাংলাদেশে ঢাকায়, আর একটা হয় নিউ ইয়র্কে, ইউএন যে হেডকোয়ার্টার সেখানে। সো দে রিচড আউট টু বোথ দ্য প্লেসেস, তারা দুই জায়গাতেই আমাদের সাথে যোগাযোগ রাখছে। তবে মোটা দাগে যেটা বলা যায় যে বাংলাদেশের পজিশন একটা নিউট্রাল অবস্থান, আগের মতোই থাকবে। কিন্তু আমার একটা মানে প্রশ্ন মনে জাগে, এই সাধারণ অধিবেশনে, এটাকে বলা হয় জাতিসংঘ সাধারণ পরিষদ, সাধারণ পরিষদের এই ধরনের ভোটাভুটিতে কারো বিপক্ষে গেলে বা পক্ষে গেলে কিছু যায় আসে আদৌ? না, এটা লিগালি বাইন্ডিং না। জাতিসংঘের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, যে বডিগুলো রয়েছে, এর মধ্যে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, যেটার সদস্য সংখ্যা 15, এর মধ্যে 10 জন নন পার্মানেন্ট এবং 5 জন পার্মানেন্ট। শুধুমাত্র তাদের যে সিদ্ধান্তগুলো সেটাই শুধুমাত্র বাইন্ডিং, এবং সেখানেও আবার ক্যাচ আছে, যদি 5টা পার্মানেন্ট কান্ট্রি একটা ভেটো দেয় তাহলে কোনো রেজলিউশন পাস হবে না। কিন্তু ইউএনজিএ, জেনারেল অ্যাসেম্বলির যে কোনো রেজলিউশন, এইটা কিন্তু বাইন্ডিং না অ্যাট অল, শুধুমাত্র একটা মোরাল, একটা মানসিক শান্তি বা কোনো একটা প্রেশার দেওয়ার জন্য এটা ব্যবহৃত করা যেতে পারে। সাধারণত তো সুপার পাওয়ার এগুলোর পাত্তাই দেয় না। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আপনি যদি কান্ট্রি স্পেসিফিক দেখেন, মিয়ানমারকে কখনো পাত্তা দিয়েছে? আমার তো মনে হয় না। আপনি ছোট ছোট কান্ট্রিগুলোর কথা ধরেন ইরান, আমাদের কতগুলো কান্ট্রির ক্ষেত্রে কিন্তু এটা অলওয়েজ এইগুলো ডিবেট হয়ে থাকে। ইরান, মিয়ানমার, এই দুটো নাম তো এখনই মনে আছে, উত্তর কোরিয়া, এই সমস্ত দেশগুলোর বিরুদ্ধে কিন্তু সবসময় জেনারেল কাউন্সিলে মিটিং হচ্ছে, রেজলিউশন পাস হচ্ছে। রোহিঙ্গা ইস্যুতেও কিন্তু আমাদের সবসময় রেজলিউশন পাস হয়। কিছু কি এসে যায়? না, এরকমভাবে না। মিয়ানমার, নর্থ কোরিয়া অথবা ইরান খুব যে বেশি এই রেজলিউশনগুলোকে গুরুত্ব দেয়। আপনি সুপার পাওয়ারের কথা বলছেন, আমি যদি লোয়ার টিয়ারেও যাই তাহলে যে খুব একটা বেশি কাজ করে তাও কিন্তু আচ্ছা, যদিও এইটার সাথে আমাদের সরাসরি খুব একটা স্বার্থর বিষয় নাই, কিন্তু আমাদের আসল যে রিপোর্টটা গঙ্গার পানি চুক্তি রিনিউয়ালের, এইখানে তো আমাদের সরাসরি স্বার্থ রিলেটেড, এবং যেটা 1996 সালের ডিসেম্বরে করা হয়েছিল, যেটা 30 বছরের চুক্তি, যেটা এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাবে। সেইটার রিনিউয়াল নিয়ে বাংলাদেশ এবং ইন্ডিয়া কি কাজ করছে এখন? আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে রিনিউয়াল সম্পর্কে কি বলা হচ্ছে। আমি যদি এইটা বলে রাখি, এটা 12টা আর্টিকেল, একটা প্রিয়াম্বল আছে, প্রথমে একটা স্টার্টিং, এরপরে 12টা আর্টিকেল, এবং এরপরে আছে 2টা অ্যানেক্সচার। এর মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি যে ফর্মুলাটা হচ্ছে কি কোন ফর্মুলায় এই ওয়াটারটা শেয়ার হবে। আচ্ছা, এখানে যেটা বলা রয়েছে 12 নম্বর অনুচ্ছেদে, এখানে মনে হয় লিন পিরিয়ড এবং সব কিছু বলা আছে। ফর্মুলাটা লিন পিরিয়ডে কত মাস হিসেবে, জানুয়ারি থেকে মে পর্যন্ত কতটুকু হবে এবং তার পরবর্তীতে কতটুকু হবে, সমস্ত কিছু এই ফর্মুলাটা কিন্তু অ্যানেক্সার 1-এ বলে দেওয়া আছে। এটা কিন্তু পার্ট অফ দ্য এগ্রিমেন্ট, বাই দ্য ওয়ে। এগ্রিমেন্ট শুধুমাত্র এই 12টা ক্লজ না, এরপরে যে অ্যানেক্সার আছে 1, 2, সেটাও কিন্তু এগ্রিমেন্টের পার্ট। 12 নম্বর অনুচ্ছেদে বলছে যে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর কার্যকর হবে এবং 30 বছর সময়কালের জন্য বলবৎ থাকবে, এবং এরপরে পারস্পরিক সম্মতির ভিত্তিতে এই চুক্তি নবায়ন করা হবে। এখন এই পারস্পরিক সম্মতি, যদি পারস্পরিক শব্দটা আমরা বুঝি, তাহলে আমাদের যেমন একটা সম্মতি থাকবে, ওদেরও একটা সম্মতি থাকবে। 2024 সালে একটা ডেভেলপমেন্ট আছে। 2024 সালে শেখ হাসিনা যখন দিল্লিতে যান, তখন যে জয়েন্ট স্টেটমেন্টটা প্রকাশ করা হয়, সেইখানে একটা ক্লজ ছিল, একটা সেন্টেন্স ছিল, লেট মি পুট ইট দিস ওয়ে, 6 নম্বর যে আর্টিকেল, তার একটা জায়গায় বলা ছিল যে গঙ্গা চুক্তি নবায়নের জন্য আমরা একটা যৌথ কারিগরি কমিটি অথবা টেকনিক্যাল কমিটি আমরা গঠন করব, এবং তাদের আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 2024-এর জুন মাসে, এরপরে জুলাই আগস্টে তো আমরা দেখলাম যে কি হলো, এবং আগস্টের পরে যখন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, এর পরবর্তী এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত অ্যাজ অফ নাও স্পিকিং এই টেকনিক্যাল কমিটি ফর্ম করা হয় নাই। আচ্ছা, একটা তো জিআরসি আছেই, তাহলে জিআরসির বাইরে শুধুমাত্র এই চুক্তির জন্য একটা টেকনিক্যাল কমিটি ফর্ম করার বিষয়ে দুই পক্ষই সম্মতি হয়েছে, এবং সেটা জয়েন্ট স্টেটমেন্টে ডিক্লেয়ারও করা হয়েছে। জিআরসি মেকানিজম তো অবশ্যই আমাদের আছে, কিন্তু এই মেকানিজম ইন এডিশন টু দিস মেকানিজম। আচ্ছা, বাট এর মধ্যে তো মনে হয় গত কয়েক বছরে জিআরসির কোনো মিটিং হয়েছে বলে কি? আচ্ছা, জিআরসির এই জিনিসটা কতগুলো লেয়ার আছে। জিআরসির একটা হচ্ছে মন্ত্রী লেভেল, ওয়াটার রিসোর্সেস মিনিস্টার, সেটাও কিন্তু জিআরসি মিটিং। জিআরসির একজন মেম্বার আছে, সেটাও কিন্তু একটা জিআরসি মিটিং। আবার এই গঙ্গা চুক্তি যদি আমি ধরি, গঙ্গা চুক্তিতে প্রতি বছর 3টা মিটিং আছে, সেটাও জিআরসির মিটিং।
তো আমরা যখন জিআরসির মিটিংটা বলি আমরা সাধারণত বুঝি যে টপ লেয়ার, মানে মন্ত্রী পর্যায়ের বৈঠক। মন্ত্রী পর্যায়ের বৈঠক 2000 আমার যতদূর মনে পড়ে তিস্তা চুক্তির যেটা হলো 2010 অথবা 11 সালে, সেটা একটা লাস্ট মিটিং। এরপরে 2022 সাল, এর মধ্যে এরপরে আর কোনো মিটিং হয়নি মন্ত্রী পর্যায়ের, যেটা মানে পলিটিক্যাল লেভেলে। তো সেই হিসাবে বলতে গেলে আপনি যদি জেআরসি মিটিং হয়নি বলেন, ঠিক আছে, কারণ এটা টপ লেভেলে হয়নি। আর নিচের লেভেলে ইয়েস, নিচের লেভেলে সবসময় কিন্তু বিভিন্ন কারিগরি যে মিটিংগুলো সেগুলো কিন্তু হচ্ছে, এবং এমনকি গত বছরে 3টা মিটিং হয়েছে এই গঙ্গা চুক্তিরই নিয়ে। আমি আবার আসি, এই টেকনিক্যাল কমিটিটা ফর্ম হয়নি, কিন্তু তাই বলে কি আমরা বসে রয়েছি? মোটেই না। আমাদের কিছু হোমওয়ার্ক লাগবে। হোমওয়ার্কটা বলছে যখনই আপনি আলোচনা করবেন, এটা এক্সট্রিমলি টেকনিক্যাল ইস্যু, ওয়াটার ফ্লো কতটুকু, ভবিষ্যতে ওয়াটার ফ্লো কতটুকু হতে পারে, কোথায় পানি লাগবে, পানিটুকু কোন দিক দিয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু অসংখ্য টেকনিক্যাল জিনিসগুলো কিন্তু যখন আলোচনা হয় তখন এই জিনিসগুলো কিন্তু আলোচিত হয়। তো ফলে ওই হোমওয়ার্কটা আমাদের আছে, এটা আমি যতদূর জানতে পেরেছি বিভিন্ন জনের সাথে কথা বলে। কিন্তু এইটা যখন আলোচনার টেবিলে বসবে সেই জায়গাটাতে মনে হয় একটা ঘাটতি রয়ে গেছে। আবারও বলে রাখি, ওয়াটারটা এক্সট্রিমলি সেন্সিটিভ ইস্যু, এবং একটা তো কথা বলাই হয় যে পৃথিবীতে যতগুলো সামনের দিনে যুদ্ধ হবে তার বেশিরভাগই হবে পানি নিয়ে, এটা আমাদেরকে তো বলাই হয়। তো আমি যুদ্ধের কথা বলছি না, এক্ষেত্রে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এমনিতেই তো বাংলাদেশের মানুষ ভারতকে নানান ইস্যুতে সন্দেহ করে, তো এখন গত 1-1.5 বছরের বাংলাদেশের সাথে যে রিলেশন, তার পরবর্তীতে নতুন সরকার, তো এখন কি এই ওয়াটার ইস্যুটাকেই কি ইন্ডিয়া কোনো ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে পারে কোনো কিছুর জন্য? অফকোর্স এটা তাদের একটা লেভারেজ কার্ড হিসেবে ইউজ হতে পারে। আমি যেমন এটা আমরাও কিন্তু রিপোর্ট করেছি, মোদি সাহেব ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটা চিঠি দিয়েছেন। আপনি যদি চিঠির ল্যাঙ্গুয়েজটা দেখেন খুবই সুন্দর, যে আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে চাই, ব্লা ব্লা ব্লা, এবং ওখানে উনি কতগুলো খাত বলে দিয়েছেন যে খাতগুলোতে উনি বিশেষভাবে কাজ করতে চান। সে ফর এক্সাম্পল ট্রেড, কানেক্টিভিটি, পিপুল টু পিপুল কন্ট্যাক্ট, এডুকেশন, হেলথ। বাংলাদেশ ভারত সম্পর্কে যে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওয়াটার, আর সেকেন্ড হচ্ছে গিয়ে বর্ডার ম্যানেজমেন্ট, বর্ডার কিলিং যেটাকে আমরা বলি। এই দুটোর বিষয় কিন্তু উনি কোনো কিছু উল্লেখ করেননি। এবং এটার কি কারণ থাকতে পারে, বা এইটার পিছনে কি রহস্য থাকতে পারে? এখানে বলে রাখি, এ ধরনের যে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট, পিএম টু পিএম, মানে হেড অফ স্টেট টু হেড অফ স্টেট, এগুলো অত্যন্ত যত্ন সহকারে লেখা হয়। এগুলো যখন লেখা হয় তখন এর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সেন্টেন্স, এগুলো কিন্তু একটা মানে বহন করে, এবং এটার পিছনে যথেষ্ট সময় দেওয়া হয় কি লেখা হবে, এবং এটা কিন্তু গভর্নমেন্টেরও একটা ইচ্ছার প্রতিফলন থাকে। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের প্রত্যেকেরই কথা যে এই দুটো বিষয় যে এখানে উল্লেখ করা হয় না, এটা অ্যাক্সিডেন্ট না, এটা ডেলিবারেট। এইটার একটা কারণ হতে পারে যে এইটা ইন্ডিয়া বাংলাদেশের সাথে কথা বলতে চাইবে, কিন্তু অ্যাট দেয়ার ওন টার্মস। এই দুটো ইস্যুতে না, কিন্তু এই জাতীয় চুক্তির ক্ষেত্রে কিন্তু যেটা হয়, আমি আগে যা ছিল হুবহু ওইটা আমি রিনিউয়াল করতে পারি, কিন্তু কারণ ওইটা তো অনেক হিসাব নিকাশ করেই করা হয়েছিল। অবশ্যই পারি, কিন্তু এগেইন যদি সদিচ্ছা থাকে আর কি, এইটাই হচ্ছে গিয়ে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। আমার এন্ড অফ দ্য ডে আমার এই চুক্তিরও দরকার নাই। দুই দেশের জনগণ, দুই দেশের সরকার বলছে যে তুমি পানি পাবা, ওখানেই এটা আর কোনো কিছু কথা নেই। চুক্তি কখন হয়? যখন দুই দেশের মধ্যে ট্রাস্টের ঘাটতি থাকে, তখনই এই ধরনের একটা চুক্তি হয়। তো আমি ধরেও নিলাম যে ঠিক আছে, ভবিষ্যতের জন্য এটা আমরা রেখে দিলাম। এখন তারপর আপনি বলছেন যে রিনিউয়াল, এখন রিনিউয়ালের যে বিষয়টা, সেখানেও কিন্তু আপনার পলিটিক্যাল যে কমিটমেন্ট, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এই দুটো ছাড়া এইটা সম্ভব না। এবং আমাদের যেটা করতে হবে এখন, যেটা আমি অনেকের সাথে কথা বলেছি, ইমিডিয়েটলি পলিটিক্যাল লেভেলে একটা এঙ্গেজমেন্ট দরকার, যে অ্যাটলিস্ট এই প্রক্রিয়াটা শুরু করো। তোমার এন্ড অফ দ্য ডে কী হবে না হবে, টেকনিক্যাল কমিটি কী নিয়ে আসবে, কী রেজাল্ট দেবে, সেটা ভিন্ন কথা, কিন্তু অ্যাটলিস্ট টেকনিক্যাল কমিটি ফর্মেশন অ্যান্ড এঙ্গেজমেন্ট, পরবর্তীতে বৈঠকগুলো হওয়া, এটা ইমিডিয়েটলি জরুরি। এবং এটা আমার ব্যক্তিগত ধারণা, এটা যদি পলিটিক্যাল লেভেল থেকে যদি গ্রিন সিগন্যাল না পাওয়া হয়, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই বলা হবে যে দ্রুত এটা করে দেওয়ার জন্য। ভারতের পক্ষ থেকে মনে হয় না এটাতে খুব একটা বেশি সাড়া পাওয়া। আমি এই প্রসঙ্গেই আমি একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করতে চাই, খুব যদি একটু ছোট করে বলেন আর কি, আপনার কি মনে হয় যে এই চুক্তিটা রিনিউয়ালের ক্ষেত্রে নতুন গভর্নমেন্ট কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবে? অবশ্যই,
একদম এটা হচ্ছে গিয়ে ফার্স্ট টেস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সম্পর্কটা এখন বর্তমানে রয়েছে, সেইটা কতটুকু স্টেবল থাকবে, কতটুকু সামনের দিকে ফরওয়ার্ড লুকিং থাকবে, এইটার যে প্রথম, এগুলো তো কতগুলো পরীক্ষার মধ্যে দিয়ে যাই আমরা। যে কোনো ক্ষেত্রেই, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। দিস উইল বি দ্য ফার্স্ট টেস্ট, এবং এই টেস্টে যদি অন্য কোনো ধরনের রেজাল্ট আসে, আমি বলে দিতে পারি যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গ্রো করবে বেশি। কারণ আমরা চুক্তির ক্ষেত্রে, তিস্তার ক্ষেত্রেই আমরা জানি যে তিস্তা চুক্তি যখন না দিয়েছে, এবং বাই দ্য ওয়ে কম্পেয়ার টু গঙ্গা, তিস্তা চুক্তি কিন্তু খুব ছোট, তিস্তা নদীটা কিন্তু খুব ছোট, সেই চুক্তি নিয়েও যখন হয় নাই তখনই কিন্তু আমাদের মনে একটা ক্ষোভ ছিল যে তা ইন্ডিয়া আমাদেরকে ন্যায্য পানি দিচ্ছে না। গঙ্গার পানির ক্ষেত্রেও যদি এ ধরনের কোনো হয় তাহলে ইন্ডিয়ান সেন্টিমেন্ট আরও বাড়বে। বাট আমার যতদূর মনে পড়ে ওই সময় মানে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিলেন দেবগৌড়া, এবং তাদের পক্ষ থেকে বাংলাদেশের সাথে একটা ওয়ার্ম রিলেশনশিপের সূত্রপাতের জন্যই এইটা করা হয়েছিল। তো আমি আশা করব এবারও নরেন্দ্র মোদীর সরকার, যেহেতু তারা বাংলাদেশের সাথে এনগেজমেন্ট চায়, ওইটুকু উদারতা নিয়ে আসবে এবং চুক্তিটা যথাসময়ে করবে। আমারও তাই ধারণা যে প্রবাবলি আমরা সামনের দিনগুলোতে অবশ্যই দেখব বিষয়টা। কিন্তু এখন যে ওয়ার্মথটা দেখাচ্ছে ইন্ডিয়া, আমার ধারণা যে উই আর অন দ্য রাইট ট্র্যাক ইফ উই ক্যান পুট আওয়ার কার্ডস রাইট, যে যদি আমরা ঠিকমতো তাদের সাথে এঙ্গেজড হতে পারি, আমার ধারণা যে আমরা এই চুক্তিটা ডিসেম্বর মাসে রিনিউয়াল দেখতে পাবো। ধন্যবাদ।